তোর মতো বোকা মেয়ে এই দুনিয়ার একটাও নেই। নিজের ছেলেপুলে নিচ্ছিস না, অন্য একজনের ছেলেকে মানুষ করছিস। এ ছেলে কি কখনো তোকে ভাত দেবে? এমন করে কেন বলছো? রতন আমার ভাসুরের ছেলে। তিন কোলে ওর কেউ নেই। ওর মা যখন মারা গেল তখন ছোট্ট রতনকে আমার কোলে দিয়ে বলেছিল তাকে যেন আমি দেখে রাখি। তুই রতনকে দেখে শুনে রাখ, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নিজেরও তো একটা সন্তান দরকার। বাসুরের ছেলেকে আর কত বড় করবি? রতনকে আমি ছোটবেলা থেকে মানুষ করছি। এখন ওর বয়স 10 বছর। তাছাড়া আমার স্বামীও চায় না আমরা আর সন্তান নেই। রতন আমাদের একমাত্র ছেলে। ওকে ঘিরে আমাদের সব আশা ভরসা। তুই আর তোর স্বামী দুজনেই পাগল আর নির্বোধ। এর জন্য ভাইয়ের ছেলেকে নিজের ছেলে মনে করিস। মনে রাখিস, পর কখনো আপন হয় না। সময় হলেই এই ছেলে তোদেরকে আসল রূপ দেখিয়ে দেবে। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করে যাব। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। রতনকে আমি কখনোই কষ্ট পেতে দেব না। ওকে আমি বুকে আগলে বড় করব। তুমি এখন যাও, আমাকে রান্না বান্না করতে হবে। আমবাগান থেকে আমার স্বামীর ফেরার সময় হয়ে গেছে। সময় মতো খাবার না পেলে সে রেগে যাবে। ঠিক আছে, যাচ্ছি। মা, ওই কাকি তোমার সাথে কি গল্প করছিল এতক্ষণ? আমি কিন্তু ঘর থেকে সব শুনতে পেয়েছি। শোনো মা, আমার কিন্তু আর কোনো ভাই বোন চাই না। আমি একাই থাকতে চাই। আমি একাই তোমার ভালোবাসা পেতে চাই। অন্য ভাই বোন আসলে তো তুমি আমাকে আর আগের মতো ভালোবাসবে না। আহ 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 আমার লক্ষ্মী ছেলে তুই। আমি তোর ভালোবাসার পৃথিবীতে কাউকে দিতে চাই না। ওই ডাইনিটা তোমাকে কি কি বলছিল? আমি ওর বাড়িতে গিয়ে আজকেই বলে আসবো। না বাবা, এসব কাজ করবি না। এসব কাজ করলে খারাপ বলবি। কোথায় আমার বাবা রতন? কোথায়? এদিকে আয়। দেখ, আজকে তোর জন্য আমি ফুটবল এনেছি। বাবা, তুমি এসেছো? আজকে আমার অনেক মন খারাপ। ওই যে পাশের বাড়ির এক ডাইনি চাচি আছে না, সে বাড়িতে এসেছিল। বলছে তোমাদের নাকি আরো ছেলে মেয়ে হলে ভালো হয়। তোমরা নাকি আমাকে ভালোবাসবে না, কারণ তোমরা আমার নিজের বাবা মা না। কি ব্যাপার কমলা? তোমাকে আমি কতবার বলেছি এসব আজে বাজে লোককে বাড়িতে একদম জায়গা দেবে না। এরা এসে শুধুমাত্র তোমাকে ভুল বোঝাবে আর আমাদের সময় নষ্ট করবে। আমি চাই না আমাদের সুখের সংসারে কেউ আগুন লাগাক। কেন শুধু শুধু তুমি আমার উপর রেগে যাচ্ছ? এখন যদি কেউ আমাদের বাড়িতে আসে তাহলে কি আমি নিষেধ করতে পারি? গোসল করতে যাও, আমি তোমাদের বাপ বেটাকে খাবার দিচ্ছি। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? আসলে বাগানে নতুন আম ধরেছে, সেগুলো ভালো করে যত্ন নিতে হয়, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে ফজল, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছি। তোকে খুব জরুরি একটা কথা বলবো। আমার কথাটা খুব মন দিয়ে শুনবি। যদি একবার আমার কথাটা শুনিস, তোর ভাগ্যের চাকা একেবারে বদলে যাবে। জি জমিদার সাহেব, আপনার কথা শোনার জন্যই তো এত কাজ ফেলে চলে এলাম। তা বলুন, কি বলবেন? আমি তোর কাছে একটা জিনিস চাইবো। ওই জিনিসটা তোর আমাকে দিতেই হবে। তোর আমের বাগানটা আমার নামে লিখে দে। এর বিনিময়ে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। আমাকে ক্ষমা করবেন জমিদার মশাই, ওই জমি আমি কখনোই বিক্রি করতে পারবো না। ওই জমিটা আমার বাবা আমাকে বিক্রি করতে নিষেধ করেছেন। তিনি কেন নিষেধ করেছেন সেটা আমি জানি না। ওই জমিটার প্রতি অনেকদিন ধরে আমার টান রয়েছে। ওই জমিটাতে আমি বাগান তৈরি করব। তুই জমিটা আমার কাছে বিক্রি করে দে। এর বিনিময়ে তোকে আমি লক্ষ টাকা দিতে রাজি আছি। ₹1,00,000? সে তো অনেক টাকা। কিন্তু এত টাকা দিয়ে ওই জমিটা আপনি কেন কিনবেন? ঠিক আছে, আমি আমার গিন্নির সাথে একটু কথা বলে নিই। এই গ্রামটা কিন্তু আমার। আর আমার সাথে বিরোধ করে তুই এই গ্রামে টিকে থাকতে পারবি না। যে করেই হোক, ওই জমিটা আমি আমার করে নেবই। কি ব্যাপার, আজকে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর হঠাৎ করে জমিদার মশাই তোমাকে কেন ডেকে পাঠালেন? আমি তোমাকে সব খুলে বলবো, কিন্তু আগে একটু জিরিয়ে নেই। আমাকে এক গ্লাস পানি দাও। এই নাও, পানি খেয়ে নাও। তোমার মনে আছে বাবা যখন মারা গেল তখন এই আমবাগানটা আমাকে আর ভাইকে দিয়ে গিয়েছিল? বলেছিল কখনো এই আমবাগানটা যেন বিক্রি না করি। কিন্তু এর আসল কারণটা আমি জানি না। আসল কারণটা লেখা রয়েছে একটা কাগজের ভেতর, আর এই কাগজটা আমি লুকিয়ে রেখেছি। তুমি যদি বলো তাহলে সেই কাগজটা আমি বের করতে পারি। আমারও মনে হয়
এখন ট্রাঙ্কে থেকে ওই কাগজটা বের করার সময় হয়েছে। তুমি ওটা বের করো, আমি পরে দেখি আসলে বাবা কেন এই জমিটা বিক্রি করতে নিষেধ করেছেন। এই কাগজে খুব সুন্দর করে লেখা আছে, বাবা ফজল, আমার মৃত্যুর সময় হয়ে গেছে। তোকে আমি কিছুই দিয়ে যেতে পারলাম না, শুধুমাত্র একটা আম বাগান ছাড়া। তবে মনে করিস না এই আম বাগানটা ছোট, এটার নিচে লুকিয়ে আছে গুপ্তধন। এই গুপ্তধনের মালিক শুধুমাত্র তুই আর তোর ভাই। এটা যত্নে রাখিস, আর জীবনে যত বিপদ আসুক না কেন এই আম বাগান বিক্রি করিস না। কি বলছো কমলা? এই বাগানের নিচে গুপ্তধন রয়েছে? তাই তো বলি, বাবা কেন এই আম বাগানটা বিক্রি করতে নিষেধ করেছেন। আমার মনে হয় জমিদার কোনো না কোনোভাবে এই সংবাদটা পেয়ে গেছে, তাই সে আম বাগানটা কিনে নিতে চাইছে। কি রে, আজকে না তোর রেজাল্ট বের হবে? তুই এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি কলেজে যা আর রেজাল্টটা নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। তবে জানো, আজকে আমার অনেক ভয় ভয় করছে। আজকে তোমাদের সারা জীবনের পরিশ্রমের ফল বের হবে। তোমরা আমার জন্য কত কষ্ট করেছো। কোনো চিন্তা করিস না বাবা, তোর রেজাল্ট বের হওয়ার পর একটা ভালো চাকরি হলে বিয়ের ব্যবস্থা করব। তোর যদি পছন্দের কেউ থেকে থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস। হ্যাঁ মা, পছন্দের একজন আছে, কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বড় লোক। আমাদের সাথে তারা কখনোই সম্বন্ধ স্থাপন করবে না। আরে নামটা তো আগে বল, আমিও শুনতে চাই আমার ছেলে কোন মেয়েকে পছন্দ করেছে। সেই মেয়ের নাম শিমু। সে আর কেউ নয়, জমিদার কন্যা শিমুর কথা বলছি। শিমু আর আমি একসাথে পড়াশোনা করি। কি বলছিস বাবা? জমিদার কন্যার সাথে তুই সম্পর্কে জড়িয়েছিস? কিন্তু সে তো কখনোই আমাদের মতো ঘরে তার মেয়েকে বিয়ে দেবে না। মা, তুমি কোনো চিন্তা করো না। ভাগ্যে যা আছে তাই হবে। যদি সৃষ্টিকর্তা ওর সাথে আমার বিয়ে লিখে রাখে, তাহলে ওকে আমি বিয়ে করব। এখন যাই, আমার রেজাল্ট ঘোষণার সময় হয়ে যাচ্ছে। এত সকালবেলা কোথায় যাচ্ছ? আজ তো তোমার ফলাফল ঘোষণা করার দিন। তাই তো আমি তৈরি হয়ে কলেজে যাচ্ছি। আমি তোমাকে যা যা করতে বলেছিলাম তা তোমার মনে আছে তো? মনে রেখো, এটা কিন্তু আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমার কথা মতো কাজ চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই মাছ ডাঙায় উঠবে। তুমি শুধুমাত্র আমাকে একটু সময় দাও। মনে রেখো, যে করেই হোক রতনের ওই আমবাগান আমি আমার করে নেব। তুমি জানো কেন এই আমবাগানের জন্য আমি এত মরিয়া হয়ে উঠেছি? না বাবা, এর কারণ আমার জানা নেই। তবে নিশ্চয়ের পিছনে বড় কোনো পরিকল্পনা আছে। তা না হলে তো তুমি এই বাগানের জন্য এত মরিয়া হয়ে উঠতে না। ওই আমবাগানের নিচে আছে গুপ্তধন, আর এই গুপ্তধনের জন্যই আমবাগানটা আমি কিনতে চেয়েছিলাম। কিন্তু রতনের বাবা ওই আমবাগানটা বিক্রি করছে না। যেভাবেই হোক ওই আমবাগান আমি আমার করে নেবই। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি। কলেজের সময় হয়ে গেল। এসে তোমার সাথে এ ব্যাপারে কথা বলবো। আর কোনো দুশ্চিন্তা নেই। আমাদের দুজনের ফলাফল খুব ভালো হয়েছে। যদি বাবা জানতে পারে অনেক খুশি হবে। এবার আমাদের বিয়ের পালা। একটা খুশির সংবাদ আছে শিমু। আমি মাকে তোমার কথা সকালবেলা বলেছি। তিনি বলেছেন বাবার সাথে এই বিষয়ে কথা বলবে। এখন আমার ভয় হয়, যদি তোমার বাবা এই বিয়েতে রাজি না হন। কি যে বলো রতন, আমার বাবা আমার জন্য সবকিছুই করতে পারেন। তাছাড়া বাবা জানেন আমি তোমাকে অনেক পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। আমি আজকে আমাদের বিয়ের ব্যাপারে বাবার সাথে কথা বলবো আর তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলবো। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো বাড়িতে ফিরে যাই। গিয়ে মা আর বাবার সাথে এই ব্যাপারে কথা বলি। তবে আমি একটা বিষয় বুঝতে পারছি না, কেন তোমার বাবা আমার মতো গরিব ছেলের সাথে তার মেয়ের বিয়ে এনে নিচ্ছেন। তোমার তো আরো অনেক বড় ঘরে বিয়ে হওয়ার কথা। তুমি দেখতে সুন্দরী, তোমরা জমিদার বংশ, তোমাদের অনেক জমি জমা আছে। সবকিছুর উপরে বড় কথা হলো আমি তোমাকে পছন্দ করি, তাই বাবাই বিয়ে মেনে নেবেন। এখন আর কথা বাড়িও না, বাড়ি ফিরে যাও। বাবা, কোথায় গেলে? এদিকে এসো, তুমিও দেখে যাও তোমার রতনাজ কত বড় ফলাফল করেছে। তোমাদের এত বছরের পরিশ্রম সার্থক হয়েছে। এবার আর ভালো চাকরি পেতে আমার আর কোনো ভয় নেই। কমলা, বলেছিলাম না আমার ছেলে অনেক ভালো ফলাফল করবে? দেখলে তো, আমার ছেলে আমাদের মুখ রক্ষা করেছে। এবার তো ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলের বিয়ের ব্যবস্থা করো। আর তোমাকে আরেকটা খুশির সংবাদ দেওয়ার আছে।
তোমার ছেলে জমিদারের কন্যাকে পছন্দ করে। কি বলছিস বাবা রতন? জেনে শুনে তুই কিনা জমিদারের কন্যাকে পছন্দ করলি? জমিদারের কন্যার সাথে তোর তো কখনোই বিয়ে সম্ভব না। জমিদার এটা কখনোই মেনে নেবেন না। তারা কত বড় লোক আর আমরা গরিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। শিমু বলেছে ও তার বাবাকে ঠিকই মানিয়ে নেবে, আর ওর বাবা ওর মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের সংসারে ওকে পাঠাবে। তুমি শুধু শুধুই রেগে যাচ্ছ, দেখবে কিছুই হবে না। তাহলে বাবা, তুমি যদি অনুমতি দাও তাহলে শিমুকে বলি তার বাবাকে বিয়ের প্রস্তাব পাঠাতে। রতন, তুই তো ভালো করেই জানিস আমরা তোকে অনেক কষ্ট করে বড় করেছি। আমি চাই সারা জীবন তুই অনেক সুখে থাক। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমরা আমার পিছনে যে পরিশ্রম করেছো সেটা আমি তোমাদেরকে কড়াই গন্ডায় ফেরত দেব। জানো শিমু, আজ আমি অনেক খুশি তোমাকে শেষ পর্যন্ত স্ত্রী হিসাবে পেয়েছি। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার বাবা মাকে দেখাশোনা করবে। তুমি একটা কথা ভুল বলছো রতন, তারা কিন্তু তোমার বাবা মা নয়। চাচা চাচি কখনো নিজের বাবা মা হয় না। ছি শিমু, প্রথম দিনই তুমি এরকম একটা কথা বলতে পারলে? আমি তোমার কথায় খুব কষ্ট পেয়েছি। তুমি এরকম কিছু বলো না যাতে তোমার আমার সম্পর্কে ফাটল ধরে। বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মনে রেখো আমরা এই বাড়িতে কিন্তু বেশি দিন থাকবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এ বাড়িতে থাকবে না মানে? এ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এখানে আমার বাবা মা রয়েছে, আমি তো তাদেরকে ছেড়ে কোথাও যাব না। তুমি তোমার সব সিদ্ধান্ত এখন আর একা নিতে পারো না। আমি তোমার স্ত্রী, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তাছাড়া আমি জমিদার পরিবারের মেয়ে। এমন গরিব ঘরে আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তার মানে এই নয় যে আমি এখানে সারা জীবন থাকবো। আমার সাথে যদি থাকতে চাও তাহলে এই বাড়িতে আমার বাবা মার সাথেই থাকতে হবে। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। এমন ব্যবস্থা করব তুমি নিজেই আমাকে বাড়ি থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে। সবকিছু অনেক কৌশলে করতে হবে। আরে মা, আপনি কষ্ট করে কেন রান্না করছেন? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমি এ বাড়ির বউ। আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব আমার। কি বলছো বৌমা? আমি বেঁচে থাকতে তুমি কেন রান্না করবে? তুমি তো জমিদার পরিবারের কন্যা, তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না। যা করার সব আমি করব। আপনি শুধু শুধু আমাকে নিয়ে তো চিন্তা করছেন। দিন, এই মাছটা বরং আমি রান্না করি। তাহলে তুমি রান্নার কাজ শেষ করো, আমি বরং কলতলা থেকে বাসনগুলো ধুয়ে আসি। আমার পরিকল্পনা ঠিক মতোই এগোচ্ছি। এবার রতন শুধু বাড়ি ফিরুক, তারপরের সামনে এমন অভিনয় করব সারা জীবনের জন্য বাপ মাকে রেখে আমার সাথে আমাদের বাড়িতে চলে যাবে। রতন, কোথায় গেলি? এদিকে একবার শুনে যাও। কি ব্যাপার, কি হয়েছে? আর তুমি রান্নাঘরে কি করছো? তোমার তো আজকে রান্নাঘরে আসার কথা নয়। সবকিছুই আমার ভাগ্যের দোষ। তোমাকে ভালোবেসে বিয়ে করার পরিণতি হচ্ছে এই অবস্থা। আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর মা হুট করে আমাকে বলল রান্না করতে। আমি কি কখনো এরকম চুলায় রান্না করেছি? কি বলছো তুমি? আমার মা তো এরকম কাজ করার কথা নয়। ঠিক আছে, আমি আমার মাকে এখনই ডেকে নিয়ে আসছি। মা, কোথায় গেলে? হ্যাঁ বাবা, বল। আমি কলতলায় বাসন পরিষ্কার করতে গিয়েছিলাম, তা কেন আমাকে ডাকলি? আমি তোমাকে অনেক ভালোবাসি আর সম্মান করি। এর মানে এই নয় যে তোমার ভুল ত্রুটিগুলো মেনে নেব। গতকাল মাত্র শিমুর বিয়ে হয়েছে, তুমি আজকে ওকে দিয়ে রান্না করাচ্ছ। তুই আমাকে এমন একটা কথা বলতে পারলি? তুই কি করে ভাবলি তোর বউকে দিয়ে আমি রান্না করাবো? তোর বউই জোর করে এখানে রান্না করতে বসেছি। তোমার মা আমার নামে কত বড় মিথ্যে কথা বললো। আমি তাকে কত করে বললাম আমি রান্না করতে পারি না। তোমার মা আমার উপর প্রচন্ড রেগে গেল আর বলল বাপের বাড়ি তাহলে কি শিখে এসেছি। আজকে আমাকে এমন একটা দিনও দেখতে হলো। আমার নিজের ছেলে কিনা আমাকে অবিশ্বাস করছে, আর ছেলের বউ এত বড় মিথ্যে কথা বলছে। এর আগে তুমি আমাকে কেন পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গেলে না? কি বললেন মা? আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি? ঠিক আছে, আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। রতন, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে এখনই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। মা, শিমুর এখানে থাকতে কষ্ট হচ্ছে। তুমি বরং এখানে বাবাকে সাথে নিয়ে কিছুদিন থাকো, আর আমি ওকে নিয়ে ওদের বাড়িতে যাই। কিছুদিন ওখানে থাকলে ওর মন ভালো হবে। কি বলছিস বাবা? আজকে মাত্র বিয়ের 2 দিন হলো, এখনই তুই বউয়ের হাত ধরে এ বাড়ি থেকে চলে যাচ্ছিস? এজন্যই বলে ছেলে বিয়ে করলে পর হয়ে যায়। ছেলে? কে আপনার ছেলে? রতন আপনার ছেলে নয়। রতনকে আপনারা শুধুমাত্র এখানে আটকে রেখেছেন ওই আমবাগানটার জন্য।
কারণ সেখানে অর্ধেক মালিকানা রতনের রয়েছে। পর কখনোই আপন হয় না। তুমি এমন কথা বলতে পারলে? রতন, তুই চলে যা, বৌমাকে নিয়ে বাড়ি থেকে চলে যা। তোদের মুখ আমি আর দেখতে চাই না। বাবা, তুমি ঠিক বলেছিলে, ওই বাড়িতে বিয়ে করা আমার একদম উচিত হয়নি। ওরা গরিব, ওদের রেখে চিরদিনের জন্য এখানে চলে এসেছি। খুব ভালো করেছিস মা। রতন, তোমার ওই চাচা চাচি তোমার বাবা মা সেজে আছে শুধুমাত্র ওই আমবাগানটার জন্য। ওই আমবাগানটা তুমি আমার কাছে বিক্রি করে ফেলো, তাহলে আমি ওখানে তোমাদের জন্য অনেক বড় একটা বাড়ি নির্মাণ করে দেব। কিন্তু বাড়ি নির্মাণ করতে গেলে তো অনেক টাকা লাগবে। এই টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, পুরো টাকাই আমি দেব। আমার মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। এই দলিলে তুমি তোমার নাম দস্তখত করে দাও। ঠিক আছে, আপনি শিমুর বাবা মানে আমারও বাবা। আমি আপনাকে এই দলিলে নাম লিখে দিচ্ছি। বাহ, আমাদের কাজ তাহলে শেষ হয়ে গেল। শিমু, তোকে আর অভিনয় করতে হবে না, এবার ওকে সত্যিটা বলে দে। সত্যি? কিসের সত্যি? তোমার বাবা এসব কি বলছেন শিমু? এতদিন আমরা যা করেছি দুজনে মিলে পরিকল্পনা করেছি, শুধুমাত্র এই আমবাগানটার জন্য। ওই আমবাগানের নিচে আছে গুপ্তধন, আর আজকে থেকে ওই গুপ্তধনের মালিক আমার বাবা। সকালবেলা তোমার মাকে আমি মিথ্যাবাদী বানিয়েছি, তিনি আমাকে রান্না করতে বলেননি। আমি আগামীকালই তোমাকে তালাক দেব। মিথ্যাবাদী, ডাইনি? তাহলে তুই আমার বাবা মাকে আমার কাছে ছোট করেছিস? আমি তোকে কখনোই ক্ষমা করব না। এর প্রতিশোধ আমি নিয়েই নেব। আগে আমি আমার বাবা মার কাছে ফিরে যাই। মা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ওই ডাইনি শিমু মিথ্যা পরিকল্পনা করে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র ওই আমবাগানটার জন্য। আমিও ওদের কথায় আমটা ওদের নামে লিখে দিয়ে এসেছি। এ তুই কি করেছিস? যে আমবাগান আমি এতদিন ধরে বুকে আগলে ওই গুপ্তধন রক্ষা করলাম, আর তুই কিনা সবকিছু ওদের নামে লিখে দিয়ে আসলি। ভাগ্যিস আমি আগে থেকেই ভেবেছিলাম এমন কিছু একটা হতে পারে, কারণ জমিদারের মেয়ে যখন এখানে বিয়ে করতে চাইছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। কি বলছো তুমি? তুমি আগে থেকে সবকিছু জানতে? তাহলে আমাকে কেন বলনি? তাহলে তো আমি আগে থেকে সতর্ক হতে পারতাম। আমি তোমাকে ইচ্ছে করে কিছু জানাইনি, কারণ আমি চাইনি এই ঘটনা জানাজানি হয়ে যাক, ওরা আরো সতর্ক হয়ে যাক। তোমরা একটু দাঁড়াও, আমি ভেতর থেকে একটু আসছি। সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছে। কত বড় বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম। নাও, এখানে সমস্ত ধনরত্ন আছে। এগুলো আমি মাটির নিচ থেকে আগে বের করে রেখেছিলাম। এখন আমাদেরকে এই গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে জমিদারও তার কন্যা জেনে যাবে আমরা সব গুপ্তধন বের করে নিয়েছি। কি বলছো বাবা? তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। চলো মা, বাবা, আমরা এই গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাই। তবে যাওয়ার আগে একটা সত্য কথা বলো বাবা। বল, তুই কি জানতে চাস? আমরা কখনোই তোর সাথে কোনো মিথ্যা কথা বলিনি। বাবা, আমি শুধু এটুকুই জানতে চাই, তোমরা আমাকে মন থেকে ক্ষমা করেছো কিনা। আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি তার কোনো বিচার হয় না। বাবা মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। যাই করিস না কেন, তুই আমাদের সন্তান। আমরা তোর জন্য নিজের কখনো সন্তান নেইনি। আর দেরি করা যাবে না, আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। এই গ্রামে কেউ আমাদের আর খুঁজে পাবে না। সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব।